আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়েলকাম টু মাই ইংলিশ অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমি হাজির হয়েছি তোমাদের সামনে আরেকটা নতুন টপিক নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1, এবং দিস ক্লাস ইজ ডেডিকেটেড টু দ্য স্টুডেন্টস অফ এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার স্টুডেন্টস। এবং আমরা আজকে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স। তার আগে আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স বিষয়টা আগে আমাদেরকে বুঝতে হবে কমপ্লিটিং সেন্টেন্সটা কী, এবং এই কমপ্লিটিং সেন্টেন্সটাতে আমাদের কি কি করতে হয়, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। কমপ্লিটিং সেন্টেন্স এটা প্রশ্নে বলে দেয়া থাকে যে কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের করতে হয় সাধারণত একটা ক্লজ এবং ফ্রেজ দিয়ে। কিছুটা অংশ লেখা থাকে আর অর্ধেক অংশ লেখা থাকে না। যে অংশটা লেখা থাকে না আমরা অর্থের সাথে মিলিয়ে বিভিন্ন রুলস অ্যাপ্লাই করে এবং বিভিন্ন প্রবাদ বাক্যের মাধ্যমে আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা আনসার করে থাকি সাধারণত। তো আমি তিনটাই আলোচনা করব। আমি প্রথমে যাব, 1 নম্বরে যাব যে কিছু বেসিক নিয়ম আছে, বেসিক কিছু নিয়ম। 2 নম্বরে হলো অর্থ বুঝে, আন্ডারস্ট্যান্ডিং মিনিং, অর্থ বুঝে আমরা এটা করব। আর 3 নম্বরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, কিছু প্রভার্বস আছে, এই প্রভার্বসগুলো আমাদের মনে রাখতে হবে। তো এই 3টা জিনিস দিয়ে আমরা সলভ করব কমপ্লিটিং সেন্টেন্স। তো আমি আজকে আলোচনায় বেসিক রুলস এগুলা নিয়ে তোমাদেরকে আমি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যে সামান্য খুব বেশি রুলস নাই এখানে, 16-17টা বা 18 থেকে 20টার ভিতরেই এই রুলস থেকে তোমরা পরীক্ষাতে 6 থেকে 7টা বা 8টা তোমরা পাবে কমপ্লিটিং সেন্টেন্স। তারপর আন্ডারস্ট্যান্ডিং মিনিংয়ের ব্যাপারগুলো হলো, রুলসের ব্যাপারটা আমি আর একটু আলোচনা করে নেই। যে রুলসের ব্যাপারটা এরকম যে আমরা মনে রাখবো এভাবে যে নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অংশটা আমরা কিভাবে ফিল আপ করবো। এরকম অনেকগুলো রুলস আছে, বেসিক নিয়ম আছে কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে। তারপর আন্ডারস্ট্যান্ডিং লাইফ, গাছ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তারপরের অংশটাতে আমরা নিজে পূরণ করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি বিকজ ট্রিজ গিভস আস শেল্টার অ্যান্ড ট্রিজ আর আওয়ার আর্নিং সোর্স। এভাবে আমরা বাকিটা পূরণ করতে পারি। এবং কিছু প্রভার্বস রয়েছে, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। এগুলোতে কোনো রুলস নাই, আবার মিনিং বুঝেও এগুলো দেওয়া যাবে না, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। যেমন আমরা জানি যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, কাটস ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথস, এরকম অনেকগুলাই প্রবাদ আছে ইংরেজিতে, এগুলো আমাদের জানতে হবে। তো আমি বেসিক্যালি আমার ক্লাসটাতে ফোকাস করব রুলসের উপরে। তো আমি আজকে 1 নম্বর একটা নিয়ম রুলস দিয়ে আমি শুরু করতে চাই, যেটা হলো যে আমরা যখনই দেখব যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে আমরা কিভাবে কমপ্লিট করব এটা আমরা একটু দেখি। যে আমরা তখন একটা নিয়মের মধ্যে একটা নিয়ম ফলো করলে আমাদের মোটামুটি সবগুলাই এভাবে আনসার করা যায়। তো যাই হোক, আমরা দেখি যে আমরা লিখব শুরুতে সাবজেক্ট। এখন সাবজেক্ট খুঁজতে হলে আমরা কোথায় দেখব, যে ফার্স্ট সাবজেক্টটাকে আমরা দেখব। এই ফার্স্ট সাবজেক্টটা যদি নাউন ফর্মে থাকে অথবা নাউন ফ্রেজ ফর্মে থাকে, এটাকে আমরা সেকেন্ড সাবজেক্টটা লেখার সময় আমরা প্রোনাউন ফর্ম ইউজ করব এখানে। তারপর ক্যান অথবা কুড। এখন এইখানে অনেকটা প্রশ্ন আসতে পারে যে কখন ক্যান আর কখন কুড। তাহলে এটা আমরা ফোকাস করব যে এই যে প্রথম অংশটার মধ্যে যদি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ক্যান ব্যবহার করব, আর যদি এটা ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা সেখানে কুড ব্যবহার করব। তারপর আমরা ভার্ব 1 দেব, তারপর আমরা এক্সটেনশনটা লিখতেও পারি
আবার না লিখলেও চলে। তো এইভাবে আমরা এই 1 নাম্বার নিয়মটা আমরা করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে আমরা করব কি সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, তারপর ভার্ব 1, তারপর এক্সটেনশন। তাহলে লেট মি গিভ অ্যান এক্সাম্পল টু মেক ইট ভেরি ক্লিয়ার। আমরা এক্সাম্পল দেখি দুই টেন্স থেকে আমরা দুইটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড সো দ্যাট দ্য ফার্মার দেখব। 2 নাম্বার হলো দ্য স্টুডেন্ট স্টাডিড well in order that এখন আমরা এটাকে কিভাবে পূরণ করব আমরা একটু দেখে নেই। তো প্রথম সেন্টেন্সটা আমি কি বলছিলাম যে প্রথম সেন্টেন্সটা আমাদের ইট ডিপেন্ডস টোটালি অন দ্য ভার্ব অফ দ্য ফার্স্ট ক্লজ। এখানে আমরা দেখি যে দুইটা ক্লজ আছে, দেয়ার আর 2 ক্লজেস ইন দিস ভেরি সেন্টেন্সেস, ইন দিস ভেরি স্ট্রাকচার। And if the first sentence is present form of verb, then we have to use can, and if it is past form, then we must use could. এখন আমরা প্রথমটা দেখি দ্য ফার্মার্স ওয়ার্ক। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা কিন্তু ক্যান ছাড়া অনেক কিছু ইউজ করতে পারি, মে ইউজ করতে পারি, মাইট ইউজ করতে পারি, তারপর আমরা ইউজ করতে পারি মাস্ট ইউজ করতে পারি। কিন্তু আমি ক্যান কুড কেন লিখলাম, এটা লেখার একমাত্র কারণ হলো যে আমরা এই ক্যান কুডটা হলো মানে সব রোগের প্রতিষেধক বা ঔষধ বলা যেতে পারে আর কি। মানে যে কোনো সেন্টেন্সই আমরা যদি ক্যান কুড দিয়ে করি তাহলে আমরা মানে সলভটা করে আসতে পারবো। তাহলে দেখি আমরা দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড সো দ্যাট, কৃষকেরা কঠোর পরিশ্রম করে যাতে। এই সো দ্যাটের মিনিংটা হলো যাতে। তাহলে কৃষকেরা কঠোর পরিশ্রম করে যাতে যে এখন আমি বলছিলাম কি যে এখানে সাবজেক্ট একটা দিতে হবে। তাহলে সাবজেক্ট খুঁজতে আমরা কোথায় যাব? প্রথম অংশে সাবজেক্ট হলো দ্য ফার্মার্স, তাহলে অলওয়েজ উই মাস্ট ইউজ প্রোনাউন ফর্ম অফ দ্য সাবজেক্ট ইন দ্য সেকেন্ড ক্লজ। তাহলে আমরা এখানে ব্যবহার করব দে লেখার পরে এখন দেখব ক্যান ব্যবহার করব না কুড ব্যবহার করব। এটার জন্য আমাদেরকে যেতে হবে প্রথম অংশের ভার্বটার মধ্যে। তাহলে প্রথম অংশের ভার্বটা যদি দেখি প্রেজেন্ট ফর্মে আছে তখন আমরা ক্যান ব্যবহার করব। তাহলে দে ক্যান। এখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই কারণেই আমাদের অর্থের উপরে একটু ফোকাস করতে হবে। দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড সো দ্যাট, কৃষকেরা কঠোর পরিশ্রম করে যাতে। তাহলে কৃষকেরা কেন কঠোর পরিশ্রম করে? যাতে করে তারা তাদের পরিবারকে মেনটেন করতে পারে। তাহলে দে ক্যান মেনটেন দেয়ার ফ্যামিলি, এই হলো আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান। এখন 2 নম্বরটাতে যাই। দ্য স্টুডেন্ট স্টাডিড ওয়েল, এখানে কিন্তু পাস্ট ফর্ম এবং ইন অর্ডার দ্যাট এই জায়গাতে আমরা কি ব্যবহার করব? দ্য স্টুডেন্ট স্টাডিড ওয়েল ইন অর্ডার দ্যাট, যাতে। এখন এখানে দ্য স্টুডেন্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে আমরা ব্যবহার করব হি। এখন ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সুতরাং আমরা এখানে ব্যবহার করব কুড। তাহলে হি কুড। তাহলে ছাত্রছাত্রীরা কেন স্টাডি করে? পড়ালেখা করে পরীক্ষা পাস করার জন্য। তাহলে হি কুড পাস ইন দ্য এক্সাম। এই হলো আমাদের 1 নম্বর নিয়ম। তাহলে আমরা যদি এই রুলসটা জানা থাকে যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে আমরা সো দ্যাট অথবা অনেক সময় দ্যাটটা নাও থাকতে পারে, আমরা দ্যাট দিয়ে শুরু করব এই জায়গাগুলোতে। সো দ্যাট ইন অর্ডার দ্যাট যদি থাকে তাহলে আমরা পরের অংশে সাবজেক্ট ক্যান অথবা কুড, ভার্ব 1 এক্সটেনশন। অর্থটাকে আমাদেরকে মেইন ফোকাস করতে হবে যে কৃষকেরা কঠোর পরিশ্রম করে যাতে করে তারা পরিবার মেনটেন করতে পারে, পরিবারের ব্যবহার বহন করতে পারে। ছাত্রটি লেখাপড়া করেছিল, খুব ভালো লেখাপড়া করেছিল ইন অর্ডার দ্যাট, যাতে হি কুড পাস ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। এবার আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই, 2 নাম্বার নিয়মে চলে যাই। এখন দেখলাম আমরা সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এই জায়গাতে একসাথে এক জায়গায় আছে। এটা অনেক সময় আবার আলাদা থাকতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট।
অনেক সময় দ্যাটটা থাকবে না, তখন আমরা কি করব, কি দিয়ে ব্যবহার করতে হবে, মানে আমাদেরকে কি করতে হবে, একটা রুলস অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলি যে অনেকভাবেই লেখা যায়, কিন্তু আমি যেটা দিচ্ছি এটা হলো সব রোগের ঔষধ, মহৌষধ বলা যেতে পারে। আমরা সলভ করব এটা যেহেতু সবসময় আমাদেরকে মনে রাখতে হবে সো আর দ্যাটের মাঝখানে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে। তখন আমরা বলবো যে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন আমরা দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নাই। তাহলে এই জায়গায় আমরা একটু দেখি যে পরের যে অংশটা এটা কিন্তু নেগেটিভ। তাহলে সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্স দেয়, আর যখন সো দ্যাট আলাদা আলাদা বসবে, মাঝখানে যখন একটা অ্যাডজেক্টিভ থাকবে, তখন এটা নেগেটিভ মিনিং প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে আমরা মানে একটা এক্সাম্পলে চলে যাই, একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে একটু ক্লিয়ার করি। যেমন আরেকটা জিনিস শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা, যে আমি কিন্তু ক্যানটটা একসাথে লিখছি আর কুড নটটা আলাদা আলাদা লিখছি। তো ইংরেজরা কিন্তু এই ক্যানটটা এক শব্দ হিসেবেই ব্যবহার করে নেগেটিভ ফর্মে। ইংরেজরা বললে ক্যানট নট ক্যান নট। সো এটা সব সময় আমরা একসাথে লিখব, আর যদি কন্ট্রাকশন করি তাহলে তো কথাই নেই, আমরা কান্ট লিখতে পারি এই জায়গায়, কিন্তু কুড নট আলাদা হবে। যত মডেল অক্সিলারি আছে নট সহ এগুলো সবই আলাদা আলাদা হবে। তাহলে আমরা একটু দেখি একটা যে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লিট করব, সো উইক দ্যাট। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী যে বৃদ্ধ লোকটি ওয়াজ সো উইক মানে এতই দুর্বল, সো উইক মানে এতই দুর্বল। তাহলে সো এর অর্থ হবে এতই, আর দ্যাটের অর্থ হবে যে। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট, আবারও একই নিয়ম, আমরা সাবজেক্ট লিখব শুরুতে। তাহলে এখানে দ্য ওল্ড ম্যানের সাবজেক্ট মাস্ট বি অলওয়েজ ইন প্রোনাউন ফর্ম। তাহলে আমরা হি লিখতে পারি এখানে হি। এখন ক্যান নট হবে না কুড নট হবে, এই জন্য আমাদেরকে যেতে হবে প্রথম ক্লজের মধ্যে। তাহলে প্রথম ক্লজটা যেহেতু ওয়াজ পাস্ট টেন্স, সুতরাং আমরা এখানে অবশ্যই কুড নটটা ব্যবহার করব। কুড নট হলো পাস্ট ফর্ম। কুড নট বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে কুড নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 2 নম্বর নিয়ম। আমরা 3 নম্বরটা একটু ছোট করে দিয়ে 3 নম্বরে আমরা দেখি যে কোনো সময় আমরা যখন দেখব যে 3 নম্বর নিয়ম, যে কোনো সময় আমরা যখন দেখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টিও টু, এই টুটা যদি থাকে তাহলে অবশ্যই আমরা এখানে কমপ্লিট করব ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, মানে বাকি অংশ। এখানে কিন্তু ক্লজ হবে না, এখানে ফ্রেজ দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর আরেকটা মজার ব্যাপার হলো অথবা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই 8টা টু আছে, এই 8টা টুগুলার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। এই 8টা টু হলো গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, ওয়িং টু, তারপর হলো ডিউ টু, তারপর হলো বি ইউজ টু, তারপর হলো অ্যাকর্ডিং টু, তারপর হলো অ্যাকাস্টম টু, 1 2 3 4 5 6 7। আরেকটা লুক ফরওয়ার্ড টু। এই 8টা টু যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করে একটা এক্সটেনশন বসিয়ে দেব। তাহলে আমি 2টা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করি। এটার সাথে ছোট্ট আরেকটা রুলস আমি যোগ করে দিতে পারি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস TOO2 প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস TO2, এটাও কিন্তু 1 নম্বর নিয়মের মতোই হবে, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে এইবার আমরা যাই উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি ব্যাপারটা, যে
হি ওয়ান্টস টু, আর লুকিং ফরওয়ার্ড টু, উই আর লুকিং ফরওয়ার্ড টু, এই দুইটাই আমি করি। এটা যেহেতু এটার মতোই, উদাহরণ দেওয়া লাগবে না। তাহলে হি ওয়ান্ট টু, সে চায়, টু, টু এর পরে আমরা লজিক্যালি ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, তাহলে টু গো হোম, সে বাড়ি যেতে চায়, সে বাড়ি যেতে চায়। এখানে কিন্তু আমরা ভার্বের যে কোনো একটা ভার্ব তারপরে এক্সটেনশন দিলেই কিন্তু মিনিং চলে আসলেই হলো। উই আর লুকিং ফরওয়ার্ড টু, অবশ্যই এখানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়েটিং ফর হিম, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, ওয়েটিং ফর হিম, আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি। তো বন্ধুরা, এই অর্থগুলো যদি আমরা বুঝি আর একটু মজা হবে আমাদের জন্য। যে গেট ইউজ টু অর্থ হলো অভ্যস্ত, অ্যাকাস্টম টু অর্থ হলো অভ্যস্ত, তারপরে হলো উইথ এ ভিউ টু অর্থ জন্য বা কারণে, লুক ফরওয়ার্ড টু অধীর আগ্রহ অপেক্ষা করা, ওয়িং টু ডিউ টু কারণে বা জন্যে, বি ইউজ টু অর্থ অভ্যস্ত থাকা, অ্যাকর্ডিং টু অর্থ হলো অনুসারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আজকে আমার প্রথম ক্লাস। আবারও তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকো। ধন্যবাদ সবাইকে।